আসসালামু আলাইকুম। উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, আজ রোগীলিপিকরণ সহজ 208 নাম্বার ক্লাস। রোগীলিপিকরণ সহজ 208 নাম্বার ক্লাস। আমরা গত কয়েকদিন থেকে নতুনদের নিয়ে কাজ করছি। অনলাইনে রোগীলিপিকরণ সহজ 208 নাম্বার ক্লাস, তার সাথে সাথে আজকে নতুনদের জন্য 11তম ক্লাস। নতুনদের জন্য রোগীলিপিকরণ সহজ 11তম ক্লাস। অডিয়েন্স, গত কয়েকদিন থেকে আমরা রোগের উৎপত্তির কারণ হিসাবে কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করছি। তার মধ্যে উৎপত্তির কারণের মধ্যে 1 নম্বরে রয়েছে অবস্থান, 2 নম্বরে আবহাওয়া, 3 নম্বরে কাজ, 4 নম্বরে আঘাত, 5 নম্বরে গোসল, 6 নম্বরে খাবার ও পানীয়, 7 নম্বরে নেশা, 8 নম্বরে অনিয়ম, 9 নম্বরে ঘাম, 10 নম্বরে প্রস্রাব, 11 নম্বরে মল, 12 নম্বরে ঋতুস্রাব, 13 নম্বরে সঙ্গম, 15 নম্বরে গর্ভাবস্থা। এই 15টি আলোচনা আমরা করেছি গত কয়েকদিন। আজকে শুরু করব ইনশাল্লাহ পরবর্তী ধাপ থেকে। এই মুহূর্তে যারা লাইভে আছেন, গর্ভাবস্থার পরেরটা কি, গর্ভাবস্থার পরের ধাপটি কি, যাদের জানা আছে একটু লিখে দেন। গর্ভাবস্থার পরের ধাপ, গর্ভাবস্থার পরের ধাপটি কি? 14 নম্বর ধাপ ছিল গর্ভাবস্থা। 15 নম্বর ধাপটি কি? গর্ভপাত। একেবারে সঠিক ডাক্তার লোকমান হাকিম সাহেব, আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ। গর্ভপাত, গর্ভাবস্থা, গর্ভপাত। 15 নম্বরে গর্ভপাত। অডিয়েন্স, এই গর্ভপাতের মধ্যে কয়েকটি জিনিস মনে রাখা জরুরি। 1 নম্বরে নিজ ইচ্ছায় গর্ভপাত, যেটি ক্রিমিনাল অ্যাবর্শন, ইচ্ছে করে কোনো গর্ভ নষ্ট করে ফেলা 1 নাম্বার। 2 নাম্বার প্রাকৃতিকভাবে বা দুর্ঘটনাবশত এমনি অথবা কোনো আঘাত লেগে গর্ভপাত ঘটে যাওয়া, আইইউডি, ডিএনসি, এই ক্ষেত্রগুলোতেও আমাদের ওষুধ রয়েছে। নিজ ইচ্ছায় গর্ভপাত, দুর্ঘটনাবশত গর্ভপাত অথবা প্রাকৃতিকভাবে গর্ভপাত। অডিয়েন্স, 7ম মাসে গর্ভপাত ওষুধগুলো কি কি একটু লিখে জানান তো। যারা এই মুহূর্তে লাইভে আছেন, যারা রেপার্টরি ব্যবহার করতে জানেন, 7ম মাসে গর্ভপাত ওষুধগুলা কি কি? 7ম মাসে গর্ভপাত ওষুধগুলি কি কি একটু লিখে জানান তো দেখি। পঞ্চম মাস দেন। 5ম মাসে গর্ভপাত ওষুধটির নাম কি? 5ম মাসে গর্ভপাত ওষুধগুলির নাম কি? 5ম বা 7ম মাস? 5 থেকে 7 মাসের মধ্যে গর্ভপাত ওষুধটির নাম কি? 5 থেকে 7 মাসের মধ্যে গর্ভপাত ওষুধটির নাম কি? 5 থেকে 7 মাসের মধ্যে গর্ভপাত
ওষুধটির নাম কি? পাঁচ থেকে 7 মাসের মধ্যে গর্ভপাত, ওষুধটির নাম কি? অডিয়েন্স, আজকে একটি মজার গল্প বলবো, মাঝখানে মনে রাখবেন একটি গল্প বলবো আজকে, মুদি দোকানদারের গল্প। মুদি দোকানের মালিক কর্মচারীকে মারছে, এই গল্পটি একটু পরে বলবো, মনে রাখবেন। মুদি দোকানদার কর্মচারীকে মারছে, এই গল্পটি কিছুক্ষণ পরে করব, মনে রাখবেন। তাহলে 7ম মাসে গর্ভপাত, ওষুধটির নাম কি? সিপিয়া। 715 পৃষ্ঠার ডান কলাম বাম কলামের উপরে সিপিয়া। অডিয়েন্স, দুর্ঘটনাবশত গর্ভপাত ওষুধগুলির নাম কি? দুর্ঘটনাবশত গর্ভপাত ওষুধগুলির নাম কি? একটু দ্রুত লিখেন। দুর্ঘটনাবশত গর্ভপাত ওষুধগুলির নাম কি? দুর্ঘটনাবশত গর্ভপাত ওষুধগুলির নাম কি? দুর্ঘটনাবশত গর্ভপাত ওষুধগুলির নাম কি? আর্নিকা রাস্টক্স। চমৎকার। তাহলে দুর্ঘটনাবশত যদি অ্যাবর্শন হয়ে যায়, সেই ক্ষেত্রে ওষুধের নাম হচ্ছে রাস্টক্স ও আর্নিকা। এবার আসেন 16 নম্বরে ঘুম। ঘুম আবার রোগের কারণ হতে পারে। ঘুম রোগের কারণ হতে পারে। 1 নম্বরে অনিদ্রা। অনিদ্রা নিজে একটি সমস্যা, এই অনিদ্রা অন্য সমস্যা তৈরি করতে পারে। স্বল্প নিদ্রা, ইচ্ছে করে হোক আর অনিচ্ছায় হোক, এই স্বল্প নিদ্রা আপনার অন্য রোগ তৈরি করতে পারে। স্বল্প নিদ্রা নিজে একটি রোগ, আর যদি কেউ ইচ্ছে করে স্বল্প নিদ্রা যায়, তাহলে ইচ্ছে করে অন্য রোগ তৈরি করে। থেমে থেমে নিদ্রা, একটু ঘুমালো জাগলো, একটু ঘুমালো জাগলো। এখানে দুইটি কথা হয়, কেউ ইচ্ছে করে একটু ঘুমিয়ে আবার জেগে অন্য কাজ করতে চায়, অথবা এমনিতেই একটু ঘুমালো আবার জেগে যাচ্ছে, বা অন্যরা জাগিয়ে ফেলছে। ইচ্ছে করেই সে জেগে অন্য কাজ করছে, অন্য কাজের জন্য বারবার জেগে যাচ্ছে, অথবা এমনি এমনি বারবার ঘুম ভেঙে যাচ্ছে, অথবা অন্য কেউ তাকে বারবার জাগাচ্ছে। তিনটা থেমে থেমে মধ্যে 3টা পয়েন্ট হতে পারে। আর এই তিনটাই নিজেরা, এর মধ্যে একটি নিজে রোগ, অটোমেটিক বারবার ঘুম ভেঙে যাচ্ছে, এমনি এমনি ঘুম ভেঙে যাচ্ছে, এটা নিজেই রোগ, নিজেই সমস্যা। এর ফলে অন্য সমস্যা রোগী দেখা দিতে পারে। 2 নম্বরটি, কোনো প্রয়োজনে বারবার, যেমন বারবার প্রস্রাব করতে উঠে যাচ্ছে ঘুম ভেঙে ভেঙে, অথবা অন্য কেউ বারবার এসে ঘুম থেকে বারবার জাগাচ্ছে। এই থেমে থেমে ঘুমের মধ্যে 3টা পয়েন্ট হতে পারে। এক নম্বরে অনিদ্রা, 2 নম্বরে স্বল্প নিদ্রা, 3 নম্বরে থেমে থেমে ঘুম, 4 নম্বরে অপরিমিত নিদ্রা। পরিমিত না, অপরিমিত নিদ্রা। বাধাপ্রাপ্ত নিদ্রা, ওই যে থেমে থেমে, এটার মধ্যে আপনি বাধা দিতে পারেন, বাধাপ্রাপ্ত নিদ্রা।
উৎকণ্ঠার সাথে নিদ্রা, কোনো টেনশন উৎকণ্ঠা নিয়ে যদি কেউ ঘুমাইতে থাকে, অনেক দিন থেকে উৎকণ্ঠা নিয়ে ঘুমায়, তাহলে তার এটা নিজে একটা রোগ, তার পাশাপাশি এটা তাকে অন্য রোগ দিতে পারে। বহুনিদ্রা, বহুনিদ্রা 10 ঘন্টার বেশি ঘুমানো, এই ফ্যাক্টরগুলি রোগীকে অন্য সমস্যা দিতে পারে। অনিদ্রা, স্বল্প নিদ্রা, থেমে থেমে নিদ্রা, অপরিমিত নিদ্রা, বাধাপ্রাপ্ত নিদ্রা, উৎকণ্ঠার সাথে নিদ্রা, বহুনিদ্রা, 10 ঘন্টার বেশি নিদ্রা, এই প্রত্যেকটাই নিজেরা সমস্যা এবং নতুন সমস্যাও দিতে পারে। তাহলে কি বললাম? 15 নম্বরে গর্ভপাত, 16 নম্বরে ঘুম। 15 নম্বরে গর্ভপাত, 16 নম্বরে ঘুম। পনেরো নম্বরে গর্ভপাত, 16 নম্বরে ঘুম। এইবার 17তে রোগ চাপা। এক রোগ চাপা পরে আরেক রোগ দিতে পারে। হাম, বসন্ত, ঘামাচি, অ্যালার্জি, সিফিলিস, গনোরিয়া, চর্মরোগ, দাঁত, একজিমা। এরা নিজেরা রোগ, এরা নিজেরা চাপা পড়ে অন্য সমস্যা রোগীকে দিতে পারে। হাম, বসন্ত, ঘামাচি, অ্যালার্জি, সিফিলিস, গনোরিয়া, চর্মরোগ, দাঁত, একজিমা, এরা নিজেরা রোগ, এরা নিজেরা চাপা পড়ে অন্য সমস্যা রোগীর মধ্যে দিতে পারে। এ হলো রোগ চাপা পড়া। তাহলে 15তে কি? গর্ভাবস্থা, 15তে গর্ভপাত, 16তে ঘুম, 17তে রোগ চাপা। ওটা হলো 3টা অডিয়েন্স। এবার আপনারা গর্ভপাত সম্পর্কে একটু লিখুন। গর্ভপাত, গর্ভপাত সম্পর্কে একটু লিখুন। গর্ভপাত, গর্ভপাত সম্পর্কে রোগীর কাছ থেকে কি জানতে হবে একটু লিখুন। গর্ভপাত, গর্ভপাত সম্পর্কে লিখুন তাড়াতাড়ি। কেউ গর্ভপাত লেখেন, কেউ ঘুম লেখেন, কেউ রোগ চাপা লেখেন। এক একজনে এক একটা লিখুন। কেউ গর্ভপাত লিখুন, কেউ ঘুম, কেউ রোগ চাপা। লিখুন। গর্ভপাত নিজ ইচ্ছায়, যেটা ক্রিমিনাল, প্রাকৃতিকভাবে বা দুর্ঘটনাবশত, আইইউডি, ডিএনসি, এই ক্ষেত্রগুলো জানতে হবে।
ঘুম, অনিদ্রা, স্বল্প নিদ্রা, থেমে থেমে নিদ্রা, অপরিমিত নিদ্রা, বাধাপ্রাপ্ত নিদ্রা, উৎকণ্ঠার সাথে নিদ্রা, বহু নিদ্রা, 10 ঘন্টার বেশি নিদ্রা, রোগ চাপা, হাম, বসন্ত, গামাসি, অ্যালার্জি, সিবলিস, গনোরিয়া রোগ, চর্মরোগ, চাপা পড়া, দাঁত, একজিমা, এরা নিজেরা রোগ, নিজেরা চাপা পড়ে অন্য রোগ দেখা দিতে পারে। এবার 18 নম্বর হচ্ছে ভয়। 18 নম্বরে ভয়। অডিয়েন্স, আমি বলেছিলাম যে একটি গল্প বলবো, মুদির দোকানদারের গল্প। মুদির দোকানদার মহাজন ম্যানেজারকে বকাঝকা করছে। ম্যানেজারের অপরাধ, সেই ম্যানেজার ক্যালকুলেটর দিয়ে হিসাব করছে। কেন হিসাব করতে ক্যালকুলেটর ব্যবহার করে, এই জন্য মহাজন ক্যালকুলেটর হাতে নিতে দেখলে শুধু কর্মচারীকে বকতে থাকে, বেটা টাকা দিয়ে তোমাকে রাখছি, তুমি ক্যালকুলেটর ব্যবহার করবা কেন? মুখে মুখে হিসাব করবা অথবা কাগজে কলমে হিসাব করবা, ক্যালকুলেটর দিয়ে হিসাব করতে পারবা না। মুদি দোকানদারের মালিক ম্যানেজারকে বকাঝকা করছে। ম্যানেজার কেন ক্যালকুলেটর দিয়ে হিসাব করে? ক্যালকুলেটর প্রতিবাদ করছে যে আমি ক্যালকুলেটর ছাড়া কিভাবে হিসাব করব। মহাজনের কথা, বেটা টাকা দিয়ে তোমাকে রাখছি, নিজাম একটু কমা, বেটা বেতন দিয়ে তোমাকে রাখছি, তুমি হিসাব করবা মুখে মুখে। পার্টি আসবে, তাদের সাথে মুখে মুখে হিসাব করে টাকা রেখে দিবে অথবা কাগজ কলমে লিখবে, কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করবা কেন? সব মুখে মুখে হিসাব করে পার্টির কাছ থেকে টাকা রাখতে হবে। টাকা দিয়ে তোমাকে রাখছি, আবার ক্যালকুলেটর কিনবো কেন? ক্যালকুলেটর হিসাব করতে হবে কেন? এবার আপনারাই বলুন, যে মুদি দোকানের এক একজন খরিদ্দার কিংবা কাস্টমার 100-150 রকম আইটেমের সদাই কিনে নেয়, 100-150 রকম পণ্য যদি কিনে, সেই খরিদ্দারের হিসাব কোনো ম্যানেজার মুখে মুখে করে তার কাছ থেকে পাওনা টাকা রাখতে পারবেন কি? একটু লিখেন তো। খরিদ্দার 100-150 রকম সদাই কিনলে সেই খরিদ্দারের কাছ থেকে ম্যানেজার বিনা ক্যালকুলেটরে মুখে মুখে হিসাব করে তার কাছ থেকে দোকানের পাওনা টাকা রাখতে পারবেন কিনা একটু লিখুন। সবাই লিখুন, রাখতে পারবে কিনা? ম্যানেজার বিনা ক্যালকুলেটরে মুখে মুখে হিসাব করে খরিদ্দারের কাছ থেকে দোকানের পাওনা টাকা রাখতে পারবে কিনা একটু লিখে জানান। একটু লিখুন। আমি আবারও বলছি, মুদি দোকানের মহাজন মুদি দোকানের ম্যানেজারকে বকাঝকা করছে, বেটা তোমাকে আমি টাকা দিয়ে রাখছি, পাবলিকের কাছ যারা সদাই কিনতে আসে তাদের কাছ থেকে মুখে মুখে হিসাব করে টাকা নিবে, তুমি আবার ক্যালকুলেটর ব্যবহার করো কেন? এই যে ক্যালকুলেটর ব্যবহার ছাড়া যদি কোনো খরিদ্দার 100-150 রকম সদাই কিনে, তার কাছ থেকে ম্যানেজার
মুখে মুখে 1-150 রকম সদাইয়ের টাকা, মুখে মুখে পাওনা টাকা রাখতে পারবে কিনা একটু লিখে জানান। তাড়াতাড়ি লিখুন। তাড়াতাড়ি লিখুন। সম্ভব কিনা? যে মহাজন বলে মুখে মুখে টাকা রাখতে হবে, এই খরিদ্দার কাছ থেকে মুখে মুখে টাকা রাখতে হবে হিসাব করে, তাহলে এই মহাজনকে আপনারা কি বলবেন? যে মহাজন বলে টাকা দিয়ে তোমাকে রেখেছি, মুখে মুখে হিসাব করে টাকা রাখতে হবে, 1-150 আইটেম সদাই কিনে যে খরিদ্দার যাচ্ছে তার কাছ থেকে মুখে মুখে হিসাব করে টাকা রাখতে হবে, এই অবস্থায় এই মহাজনকে আপনারা কি বলবেন একটু লিখুন। এমন মহাজনকে আপনারা কি বলবেন? যে মহাজন বলছে মুখে মুখে হিসাব করে টাকা রাখতে হবে, ম্যানেজারকে বকাঝকা করছে, সেই মহাজনকে আপনারা কি বলবেন? অডিয়েন্স, আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, এই মুহূর্তে যারা লাইভে আছেন, আপনারা এখানে এমন কে আছেন রুগীটি মোটা? রুগীটি মোটা। এই মোটা রুগীর যতগুলি ঔষধের মধ্যে রুগীরা মোটা, যতগুলি ঔষধের মধ্যে লেখা আছে রুগীটি মোটা, রুগীদের ক্ষেত্রে ওষুধটি কাজ করে। এই মোটা যেই কয়টা ওষুধের মধ্যে লেখা আছে, আপনারা এই মুহূর্তে যারা আছেন রেপার্টরিটা না খুলে মোটা রুগী কতটা ওষুধের নাম বলতে পারেন, কতটা ওষুধের মধ্যে মোটা উল্লেখ করা আছে কিংবা মোটা রুগীদের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে, মোটা শব্দটা লেখা আছে কয়টা ওষুধের মধ্যে, আপনারা কে কে লিখতে পারবেন রেপার্টরি ব্যতীত একটু আমাকে লিখে জানান। এইদিকে অবিচিন্তি কয়টা ওষুধ বের কর। অডিয়েন্স, আমি বলছি যে রেপার্টরি হাতে নেবেন না। রেপার্টরি হাতে না নিয়ে আপনারা শুধু আমাকে লিখে জানান যে এই পেথিতে ম্যাথমেটিকের মধ্যে কতটা ঔষধের মধ্যে মোটা শব্দটি উল্লেখ করা আছে কিংবা মোটা রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, কতটা ঔষধের মধ্যে মোটা শব্দ উল্লেখ করা আছে। আপনারা রেপার্টরিটা হাতে না নিয়ে লিখতে হবে। কে কে পারবেন লিখেন। লেখা সম্ভব কিনা আমাকে লিখে জানান। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, 50টি ওষুধের মধ্যে এই পেথিতে ন্যূনতম 50টি ওষুধের মধ্যে মোটা শব্দ উল্লেখ করা আছে। মোটা রোগীদের ক্ষেত্রে এই ওষুধগুলি ব্যবহার করা হয়। যেমনি করে মোটা মানুষ দেখলে আপনারা ক্যালকিউলেটরকে ভাবেন, মোটা দেখলে গ্রাভানিস ভাবেন, মোটা দেখলে ফেরামেট ভাবেন, মোটা দেখলে ক্যাপসিকাম ভাবেন, ঠিক এভাবে 50টি ওষুধের মধ্যে মোটা শব্দ উল্লেখ করা আছে।
আপনারা কে পারবেন 50টি ওষুধের নাম রেপার্টরি না দেখে লিখতে পারবেন? একটু লিখে জানান। এমন কে আছেন রেপার্টরি না দেখে এই 50টি ওষুধের নাম লিখতে পারবেন? একটু দ্রুত লিখে জানান। এমন কে আছেন? বীর বাহাদুর লিখেন। একজন মুদির দোকানের ম্যানেজার যেমনি করে 1-150 আইটেম ক্রেতা যদি 1-150 আইটেম বা 1-150 সদাই নেওয়ার পরে তার থেকে পাওনা টাকা নেওয়ার জন্য যেমনি করে ক্যালকুলেটর প্রয়োজন, আর মহাজন যদি বকাঝকা করে যে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, সেখানে সেই মহাজনকে আপনারা বোকা বলছেন, বোকা মহাজন। মাথা রাখবেন। কিন্তু আমি আপনাদেরকে বলছি, আপনারা রেপার্টরি ব্যবহার ব্যতীত কিন্তু আমাকে লিখতে হবে এই পেথিতে 50টি ওষুধের মধ্যে স্থূলকায় রোগীদের জন্য ব্যবহার করা হয় 50টি ওষুধ। সে ওষুধের নামগুলি লিখতে হবে রেপার্টরি ব্যতীত। লিখেন এবার, দেখি কে পারেন। কে পারবেন লিখেন। এবার আমাকে বলুন, রোগীটি পাতলা কিংবা মোটা এই কথা না জেনে কি ওষুধ বাছাই করা যাবে কিনা তাও লিখেন। রোগীটি পাতলা কিংবা মোটা এই কথা বাদ দিয়ে রোগীর ওষুধ বাছাই করা যাবে কিনা, আর রোগীর ওষুধ বাছাইয়ের জন্য রোগীটি পাতলা কিংবা মোটা এটা প্রয়োজন আছে কিনা, রোগীটি লম্বা কিংবা খাটো এটা প্রয়োজন আছে কিনা। বাইরে খাবার আছে। রোগীটি লম্বা কিংবা খাটো, মোটা কিংবা পাতলা এই কথাগুলি বাদ দিয়ে ওষুধ বাছাই করা যাবে কিনা। এবার আসেন, আপনার রোগী অনেক কথা বলে, আপনার রোগী অনেক কথা বলে, অনেক কথা, বেশি কথা বলে। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, রোগী কম কথা বলে, বেশি কথা বলে, এই কথা হোমিওপ্যাথিক ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে এই লক্ষণটি প্রয়োজন আছে কিনা বলেন। আগে লিখুন, এই প্যাথির ওষুধ বাছাই করার ক্ষেত্রে রোগী বেশি কথা বলে, কম কথা বলে, এই লক্ষণটি নেওয়ার কোনো প্রয়োজন আছে কিনা। এই নিজাম বালতি মোলা গেছে, বালতি মোলা ফেলাইছে। রোগী বেশি কথা বলে, কম কথা বলে, রোগী বেশি কথা বলে, কম কথা বলে, এই প্যাথির ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে এই লক্ষণটির প্রয়োজন আছে কিনা। যদি থাকে আমি আপনাদের কাছে জানতে চাই, আপনারা এবার রেপার্টরিটা হাতে না নিয়ে লিখতে হবে। এই মুহূর্তে যারা লাইভে আছেন, রোগী বেশি কথা বলে কতটা ওষুধের নাম লিখতে পারবেন লিখুন এবার। রোগী বেশি কথা বলে, রোগী বাচাল, এই কথা যদি আপনার এই প্যাথির ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে প্রয়োজন হয়, তাহলে আমার জিজ্ঞাসা আপনাদের কাছে, আপনারা এই মুহূর্তে যারা লাইভে আছেন
রেপার্টরির সহযোগিতা ব্যতীত ম্যাথমেটিক্যাল সহযোগিতা নিয়ে কতজন আছেন যে এই পৃথিবীতে কতটি ওষুধের বেশি কথা বলে? আপনারা কে নাম লিখতে পারবেন? লিখুন। রোগী বেশি কথা বলে, এই কথার উপরে কতটি ওষুধ রয়েছে এমন কে আছেন? রেপার্টরির সহযোগিতা ব্যতীত ওষুধ কতটি ওষুধে বেশি কথা বলে? লিখুন একটু। বেশি কথা বাদ দিলাম, এবার আসেন রোগীর প্রবল পিপাসা। প্রবল পিপাসা কতটি ওষুধ? রেপার্টরির সহযোগিতা বাদ দিয়ে এবার লিখুন কতটি ওষুধের মধ্যে রোগীর প্রবল পিপাসা রয়েছে। রেপার্টরি বাদ দিয়ে এবার একটু লিখুন। না, রোগীর কাছ থেকে এটাও জিজ্ঞাসা করবেন না, কোনো প্রয়োজন নেই। আসেন এবার রোগীর রাক্ষসে ক্ষুধা। অডিয়েন্স, রোগীর রাক্ষসে ক্ষুধা এবার কে আছেন? রেপার্টরির সহযোগিতা ব্যতীত কয়টি ওষুধের রাক্ষসে ক্ষুধা আছে? কেউ লিখতে পারবেন? এমন কে আছেন? রোগীর রাক্ষসে ক্ষুধা কতটি ওষুধের মধ্যে রাক্ষসে ক্ষুধা রয়েছে? রেপার্টরির সহযোগিতা ব্যতীত বিকল্প একটি রাস্তা বলুন, যার মাধ্যমে জানতে পারবো এই পৃথিবীতে কতটি ওষুধের মধ্যে রাক্ষসী ক্ষুধা রয়েছে। একটা তালিকা পাওয়া যাবে, কিংবা এমন কি ওষুধ ব্যবস্থা আছে যার মাধ্যমে জানতে পারবো কতটি ওষুধের মধ্যে রাক্ষসী ক্ষুধা রয়েছে। এমন কোন কৌশল জানা থাকলে লিখুন। তাহলে এবার আপনারা বলেন, এই মুহূর্তে যারা লাইভে আছেন, যদি রেপার্টরি শব্দটা বাদ দিয়ে দেবো, মুদির দোকানদার ক্যালকুলেটর বাদ দিয়ে দিবে, মুখে মুখে সদাই হিসাব করবে, তাহলে আমরাও রেপার্টরি বাদ দিয়ে দেব। তাহলে আপনারা বলেন, রুগীরা যখন লক্ষণ দিবে, রুগীরা যখন লক্ষণ দিবে, সেই লক্ষণের আলোকে যদি ওষুধ বাছাই না করা যায়, কোন রুব্রিক দিয়ে যদি ওষুধ বাছাই না করা যায়, তাহলে বিকল্প একটা রাস্তা বলুন, যে রাস্তার মাধ্যমে ওষুধ বাছাই করব। একটা পথ বাতলিয়ে দেন। এবার আপনি একটা বিকল্প পথ বলে দেন। রুগী মোটা কিংবা খাটো, লম্বা কিংবা চিকন, লম্বা কিংবা খাটো, মোটা কিংবা চিকন, শীত কাতর কিংবা গরম কাতর, গোসল করে কি করে না, এই কথা দিয়ে যদি ওষুধ বাছাই না করা যায়,
তাহলে একটা বিকল্প রাস্তা বের করে দেন যেটা দিয়ে ওষুধ বাছাই করা যায়। ইদানিং একটা শব্দ দেখতে দেখতে শুনতে শুনতে মাথাটা গরম হয়ে যাচ্ছে, রুব্রিক দ্বারা ওষুধ বাছাই করা যাবে না। আরে বাবা, রুব্রিক দ্বারা ওষুধ বাছাই করা যাবে না, তাহলে কি বাছাই করা যাবে? আমাকে রুব্রিক বলে দিচ্ছে, ডিম খাইলে ডায়রিয়া ওষুধের নাম, দুর্গন্ধযুক্ত ডায়রিয়া ওষুধের নাম, মাছ খেলে ডায়রিয়া ওষুধের নাম, ডিম খেলে ডায়রিয়া ওষুধের নাম, দিনে ডায়রিয়া ওষুধের নাম, দুর্বল কর ডায়রিয়া ওষুধের নাম, দুর্বল হচ্ছে না ডায়রিয়া হচ্ছে ওষুধের নাম, পিপাসা হচ্ছে ডায়রিয়া ওষুধের নাম। তাইলে কি করলে ওষুধ বাছাই করা যাবে? এটা পথ বলা দরকার, বলে দেন কোন ভাবে। লক্ষণ দিয়ে ওষুধ বাছাই করা যাবে না, রুব্রিক দিয়ে ওষুধ বাছাই করা যাবে না, তাহলে কোন পথে ওষুধ বাছাই করা যাবে? এটা পথ বলে দেন। লক্ষণ দিয়ে ওষুধ বাছাই করা যাবে না, রুব্রিক দিয়ে ওষুধ বাছাই করা যাবে না, তাহলে কোন পথে ওষুধ বাছাই করা যাবে? লক্ষণটা বাতলিয়ে দেন, পথ বলে দেন। কোনটা সহজ পথ? আমরা তো ওষুধ বাছাই করতে চাই, রোগীর জন্য ওষুধ বাছাই করতে চাই, পথ বলে দেন। যদি লক্ষণ দিয়ে রোগী ডিম খেয়েছে, তার ডায়রিয়া, বাস ওষুধ আমার দরকার, মাছ খেয়ে ডায়রিয়া ওষুধ দরকার, মাংস খেয়ে ডায়রিয়া ওষুধ চাই, দুর্গন্ধযুক্ত ডায়রিয়া ওষুধ চাই, আষ্টি গন্ধযুক্ত ডায়রিয়া ওষুধ চাই, দুর্বলকর ডায়রিয়া ওষুধ চাই, দুর্বলহীন ডায়রিয়া ওষুধ চাই, জ্বর সহ ডায়রিয়া ওষুধ চাই, ওষুধ বলে দিচ্ছে। তাইলে এছাড়া বিকল্প কি পথ আছে যে রুব্রিক আর লক্ষণ ব্যতীত আপনি ওষুধ বাছাই করবেন? আর কোন পন্থা আছে একটু বলে দিতে পারেন কি? যদি অন্য কোনো পথ থাকে তাহলে বলুন, আমরা চেষ্টা করব। লক্ষণ আর রুব্রিক দ্বারা ওষুধ বাছাই করা যাবে না, বাছাই করা হবে না। এই রুব্রিক দ্বারা ওষুধ বাছাই সম্ভব না, লক্ষণ দ্বারা ওষুধ বাছাই সম্ভব না, জানি না আর কোনো পথ আছে কিনা। তবে গত 32 বছরে আর কোনো পথ এখনো চোখে পড়ে না, পথ দেখছিও না, জানি না। আপনাদের যদি জানা থাকে লক্ষণ ব্যতীত রোগী লম্বা কিংবা খাটো, মোটা কিংবা চিকন, শীত কাতর না গরম কাতর, গোসল করে করে না, পানি খায় খায় না, মানে এই কথাগুলি বাদ দিয়ে আর কিভাবে ওষুধ বাছাই করে আমার জানা নেই। শীত সহ জ্বর, শীত ছাড়া জ্বর, গাম দিয়ে জ্বর, গাম ছেড়ে জ্বর, ঠান্ডা থেকে জ্বর, আইসক্রিম খেয়ে জ্বর, এগুলো প্রত্যেকটা নামেই ওষুধ আমরা বাছাই করি। কিন্তু এই লক্ষণ বাদ দিয়ে রোগী মিথ্যুক, রোগী সাহসী, রোগী ভীতু, রোগী ভয় পায়, রোগী সন্দেহ করে, এগুলা দিয়ে ওষুধ বাছাই করি, বরাবরই করে আসছি। নম্র ভদ্র হিসাবী বেহিসাবী এগুলা দিয়ে ওষুধ বাছাই করে আসছি। কিন্তু এখন আর নতুন কোন পদ্ধতি আছে রোগীর লক্ষণ আর রুব্রিক বাদ দিয়ে ওষুধ বাছাই করার? আল্লাহ ভালো জানে। যদি কারো জানা থাকে বলে দিবেন, ওইভাবে বাছাই করব। অডিয়েন্স, লক্ষণ ব্যতীত ওষুধ বাছাইয়ের কোনো পথ আছে কিনা জানি না, কারণ এই পৃথিবীটি অত্যন্ত জটিল একটা অবস্থা। এই পৃথিবীর সেই জটিল অবস্থা হচ্ছে এই, আমরা যখন কোন একটা ওষুধ পড়তে যাই, যখন দেখি মৃত্যুর ভয়, অনেক ওষুধ এসে হাজির হয়ে যায়। যখন দেখি পিপাসা, অনেক ওষুধ এসে হাজির হয়ে যায়। যখন বলি রোগী লবণ পছন্দ করে, অনেক ওষুধ হাজির হয়ে যায়। রোগী গরম খাবার খায় পছন্দ করে, অনেক ওষুধ এসে হাজির হয়ে যায়। রোগী যখন বলে আমার ঘুমটা ভেঙে ভেঙে হয়, অনেক ওষুধ এসে হাজির হয়ে যায়। ডাক্তার আমি মনে হয় আমি মরে যাব, অনেক ওষুধ হাজির হয়।
ডাক্তার আমি স্বপ্নে দেখি আমি উড়ে যাচ্ছি, পড়ে যাচ্ছি, মরে যাচ্ছি, আমি দৌড়ে হরণ হয়ে যাচ্ছি, অনেক ওষুধ এসে যায়। এই এত লক্ষণ, এই প্রতিটা লক্ষণের আলোকে অনেক ওষুধ, এই সবগুলি মনে রাখা কারো পক্ষে সম্ভব নয়। যার জন্য আমাদেরকে যেমনি করে মুদি দোকানদার তার হিসাবের ক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করে, ল্যাপটপ ব্যবহার করে, ঠিক আমাদের এই পৃথিবীতে রোগীর ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে একটু রেপার্টরি সহযোগিতা নিতে হয়। মুদি দোকান মানে ক্যালকুলেটর নয়, এটা হিসাব করে একটা ব্যবস্থা। ঠিক এই পৃথিবীতে ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে রেপার্টরি একটু সহযোগিতা করবে আপনাকে। আমি বলছি না যে আপনি রেপার্টরি আপনাকে ওষুধ বাছাই করে দিবে, শুধু একমাত্র পথ রেপার্টরি, শুধু আপনার রুব্রিকে একমাত্র পথ তা বলছি না। এটা আপনাকে সহযোগিতা করবে, আপনাকে আগে নিবে। শুধু একই কথা বারবার, রুব্রিক দ্বারা ওষুধ বাছাই করা যাবে না, লক্ষণ দ্বারা ওষুধ বাছাই করা যাবে না, তাহলে কিভাবে যাবে, কি করে সম্ভব? যে রেপার্টরি আপনাকে রুগী লিপি শেখাচ্ছে, যে রেপার্টরি আপনাকে ওষুধ বাছাইয়ের ফর্মুলা দিয়ে দিচ্ছে, যে রেপার্টরি আপনাকে অনেক ওষুধ থেকে একটি ওষুধের কাছে এনে দিচ্ছে, তারপরে এই রুব্রিক চলবে না, এই লক্ষণ চলবে না, কি চলবে জানি না, আল্লাহ জানে। নতুন যদি পদ্ধতি আপনাদের জানা থাকে আমাকে দিবেন, আমি নেব। এবার আসেন 15 নাম্বার গর্ভপাত, 16 নাম্বার গুম। গর্ভপাত, ঘুম, রোগচাপা। রোগচাপা 18 নাম্বার আছে ভয়। অডিয়েন্স 18 নাম্বার হলো ভয়। ভয় পেয়ে রোগ, ভয় পেয়ে রোগ। অডিয়েন্স প্রত্যেকটা শব্দের মধ্যে ওষুধের অজস্র ওষুধ রয়েছে। ভয় পেয়ে রোগ, বলেন তো ভয় পেয়ে রোগ কতগুলো ওষুধ? শুধু কি এক নাই? শুধু কি ভয় পেয়ে রোগ শুধু কি এক নাই? এই ভয় থেকে রোগ, ভয় পেয়ে ডায়রিয়া এক ওষুধ, ভয় পেয়ে জ্বর আরেক ওষুধ, ভয় পেয়ে যদি কেউ অজ্ঞান হয়ে যায় আরেক ওষুধ, ওষুধের শেষ নাই। ভয় পেয়ে রোগ, অন্ধকারে ভয়, লোকজনের ভয়, জীবজন্তুর ভয়, স্বপ্নে ভয় পাওয়া। এইভাবে ভয় থেকে আমাদের যে কোনো রোগ হতে পারে। ভয় থেকে আপনি ভয়ের যদি ফেয়ারে যান, মাইন্ডের মধ্যে ফেয়ার, অনেক রুব্রিক পাবেন। এই প্রত্যেকটা নামে ওষুধ রয়েছে। রুগীদের যে কোনো সমস্যা নিয়ে যখন আপনার কাছে আসে, আপনি ভয় থেকে সেই রোগের উৎপত্তি কিনা জানতেই পারেন। ভয় থেকে রোগের উৎপত্তি, ভয় পেয়ে রোগ, অন্ধকারে ভয় পেয়ে রোগ, লোকজনকে ভয় পেয়ে রোগ, জীবজন্তুকে ভয় পেয়ে রোগ, স্বপ্নে ভয় পেয়ে রোগ। 18 নাম্বার ভয়। 19 নাম্বার অতিরিক্ত ঔষধের কুফল। অতিরিক্ত ঔষধের কুফল। 19 নাম্বার অপারেশনের ফল। 19 নাম্বার অপারেশনের ফল। 20 নাম্বার বাহ্য শক্তির প্রভাব। 20 নাম্বার বাহ্য শক্তির প্রভাব। টিকাজনিত কুফল, রক্ত দেওয়া, রক্ত নেওয়া, এই দিকটা খেয়াল করতে হবে।
এবার আসি 22 নম্বরে মায়াজম, 23 নম্বরে রোগ জীবাণু, 24 নম্বরে চুল কাটা, শেভ করা, কলপ করা, মেহেদি লাগানো। অডিয়েন্স, উৎপত্তির কারণ হিসাবে আমরা যে কয়টি আলোচনা করলাম এটি একটু মনে রাখলে রোগীকে প্রশ্ন করাটা একটু সহজ হয়ে যাবে। তবে এই উৎপত্তির কারণ যদি আরো পাইতে চান ওটার জন্য একটি সহজ জায়গা আছে। বলেন তো কে পারেন? বলেন, কেউ পারলে লিখে জানান যে উৎপত্তির কারণ জানার জন্য একটি সহজ ব্যবস্থা আছে, সেই ব্যবস্থাটি কি লিখুন। উৎপত্তির কারণ জানার সহজ একটি ব্যবস্থা আছে, ভালো একটি ঠিকানা আছে। দেখি কে পারেন লিখুন উৎপত্তির কারণ। দেখি কে পারেন লিখুন উৎপত্তির কারণ। উৎপত্তির কারণ রোগীকে যে কোনো রোগের ক্ষেত্রে প্রশ্ন করার জন্য উৎপত্তির কারণ শিখার একটা জায়গা আছে, একটু লিখে জানান। যারা লিখছেন রেপার্টরি রং নাম্বার, যারা লিখছেন রোগীলিপি 2 রং নাম্বার। আর কেউ লিখছেন 24টি ধাপ রং নাম্বার। ইউটিউব রং নাম্বার, রোগীলিপি 2 রং নাম্বার, রেপার্টরি রং নাম্বার। দেখি আর কে আছেন লিখুন। উৎপত্তির কারণ জানার জন্য একটি সহজ জায়গা আছে, দেখি আর কে লিখতে পারেন লিখুন। শোয়েব লিখুন। পানি পানি কেমন ভাই খাবার আনছিল? উৎপত্তির কারণ জানার একটি সহজ জায়গা আছে। রেপার্টরি রং নাম্বার, রোগীলিপি 2 রং নাম্বার, সব রং নাম্বার। আর কিছু? রোগীলিপি 1 রং নাম্বার। সহজ জায়গাটি হলো সাব রুব্রিক। সহজ জবাবটি হচ্ছে সাব রুব্রিক। আপনি যখন নাকি ডায়রিয়ার কারণ জানতে চান তাহলে আপনাকে যেতে হবে ডায়রিয়ার মধ্যে সাব রুব্রিক। যদি বমির কারণ জানতে চান যেতে হবে বমির সাব রুব্রিকে। যদি আপনি বমি বমি ভাবের কারণ জানতে চান যেতে হবে নশিয়ার সাব রুব্রিকে। যদি আপনার কাশির কারণ জানতে হয় আপনাকে যেতে হবে কাশির সাব রুব্রিকে। যদি আপনি নার্ভনেসের কারণ জানতে চান আপনাকে যেতে হবে রেপার্টরিতে নার্ভনেসের সাব রুব্রিকে। যদি প্যারালাইসিসের যদি কারণ জানতে হয় তাহলে আপনাকে যেতে হবে রেপার্টরিতে প্যারালাইসিসের সাব রুব্রিকে। এবার লিখুন, এবার লিখুন রেপার্টরি রং নাম্বার, রোগীলিপি 2 রং নাম্বার, সাব রুব্রিক। এবার সবাই লিখুন। যে কোনো সমস্যার কারণ যদি জানতে হয়, যে কোনো সমস্যার হ্রাস বৃদ্ধি জানতে হয়, সম্পর্কযুক্ত লক্ষণ জানতে হয়, যদি সেই রোগের স্ট্যান্ডিং জানতে হয়, উৎপত্তির কারণ জানতে হয় তাহলে আপনাকে যেতে হবে সেই সমস্যাটা সাব রুব্রিকের মধ্যে। তাহলে আপনি সব জানতে পারবেন। কথা ঠিক কি না লিখুন। যদি আপনার যে কোনো সমস্যার
কারণ জানতে চান, রাজবৃদ্ধি জানতে চান, সম্পূর্ণ লক্ষণ জানতে চান, বিস্তৃতি জানতে চান, প্রকাশ অনুমতি জানতে চান, তাহলে আপনাকে যেতে হবে সেই সমস্যার রেপার্টরিতে, সেই সমস্যাটার সাবরুব্রিকে। তাহলে আপনি ওই সমস্যাটা সম্পর্কে একটা জেনে নিতে পারবেন। এছাড়া আর কোনো বিকল্প পথ আপাতত আমার জানা নেই, আপনাদের জানা থাকতে বলতে পারেন। প্র্যাকটিস অফ মেডিসিনের মধ্যে উৎপত্তির কারণ দেখতে পাই। ওখানে যে উৎপত্তির কারণ দেওয়া আছে সবগুলি আমাদের এই পৃথিবীতে ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে কাজে লাগে না, কিন্তু রোগ উৎপত্তির যে কারণগুলি এই যে রেপার্টরির মধ্যে সাবরুব্রিকে দেওয়া রয়েছে, এই প্রত্যেকটা আমরা রোগীর কাছ থেকে লক্ষণ হিসাবে সংগ্রহ করি। আর এই প্রত্যেকটা লক্ষণ দিয়ে আমরা এক এক করে ওষুধগুলি বাছাই করে রোগীর জন্য একটি ওষুধ বাছাই করার ব্যবস্থা করি। এছাড়া ভিন্ন কোনো পথ নেই। তাহলে রোগীলিপি করতে হলে আপনাকে যেই সমস্যা রোগীলিপি করবেন সেই সমস্যার সাবরুব্রিকটা পড়লে আপনি রোগীকে প্রশ্ন করতে পারবেন ভালোভাবে, ওষুধ তো বাছাই করতে পারবেন, প্রশ্ন ভালোভাবে করতে পারবেন। ওষুধ আপনি আপনার মতো করে বাছাই করেন, আপনি রেপার্টরি সাবরুব্রিকগুলো নিয়ে ওষুধ বাছাইয়ের ক্ষেত্রে একটু সহযোগিতা তো নিতে পারেন অন্তত পক্ষে। অডিয়েন্স, আজকে অনেক কথা হয়ে গেল, আপনারা অনেক কথা লিখে ফেলছেন, আমি অনেক কথা বলে ফেলছি। এটি বলার একটাই কারণ, সেই কারণটা হচ্ছে এই, আমি কখনো বলি না যে একমাত্র ওষুধ বাছাইয়ের জন্য শুধুমাত্র রেপার্টরি ব্যবহার করবেন। এই পেথি মানি রেপার্টরি নয়, এই পেথি মানি শুধু রেপার্টরি নয়, এই পেথি কোনো পেথি মানি যেমনি করে এটি মুদির দোকান মানি একটা ক্যালকুলেটরই নয়। টোটাল অনেক আয়োজন থাকে একটি মুদি দোকানের মধ্যে, ক্যালকুলেটর একটি মাত্র ব্যাপার যেটা হিসাব করতে কাজে লাগে। এই পেথির অনেক কাজ, একেবারে সংবিধান থেকে শুরু করে, মেডিসিন থেকে শুরু করে, রোগ থেকে শুরু করে, রোগী থেকে শুরু করে, দর্শন থেকে শুরু করে, ক্রনিক ডিজিজ থেকে শুরু করে, প্র্যাকটিস অফ মেডিসিন থেকে শুরু করে, জুরিস সার্জারি থেকে শুরু করে, যত দিক সবকিছু মিলেই একটি পেথি হচ্ছে হোমিওপ্যাথি। তার মধ্যে একটি মাত্র বিষয় হচ্ছে রেপার্টরি, একটি মাত্র বিষয়, এটা সাথে লাগবে, এটা লাগবে। এখন যারা নতুন ডাক্তার যারা, তাদের চলার জন্য, ওষুধ বাছাইয়ের জন্য একটা পথ্য বলতে হবে। এই যে 10টি ওষুধ, আপনার ডায়রিয়া 10টি ওষুধ, ডেলিভারিতে 2টি ওষুধ, বমির মধ্যে 5টি ওষুধ, এই মাথা ব্যথা 10টি ওষুধ, সেক্সের জন্য 10টি ওষুধ, এই যে লিমিট ওষুধ থেকে এই নতুন ডাক্তারদেরকে বের করে এনে এই পেথির সংবিধান, এই পেথি যা বলে, এই পেথি যা বলছে সেই দিকে এই নতুন ডাক্তারদেরকে নেওয়ার জন্যই শুধু বারবার বলি, একটু রেপার্টরি ঘাটেন, রোগীলিপি করেন, রোগীলিপি শিখেন, রুব্রিক বের করেন, সাব রুব্রিক দেখেন। এই যে বারবার এগুলি বলা, যাতে করে একটা রোগীলিপি করে সাদৃশ্য একটি ওষুধ দিয়ে বাছাইয়ের দিকে যায়, আজ না হোক কাল না হোক পরশু, ধীরে ধীরে এই দিকে আগাইতে পারবে। সবকিছু মিলেই হচ্ছে হোমিওপ্যাথি, সবকিছু মিলেই এই পেথির ওষুধ বাছাই বলেন, রোগী আরোগ্য বলেন, যাই কিছু বলেন না কেন, সবকিছু মিলেই হোমিওপ্যাথি। আমার এই আলোচনায় কেউ রাগ করবেন না, শুধু একটাই কথা, আমি যাই কিছু বলি, নতুন ডাক্তার যারা আছেন তাদেরকে একটু উৎসাহিত করা, পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করা, একটু রোগীলিপি করুক, সাদৃশ্য ওষুধটা বাছাই করুক, একটু লেখাপড়া করুক, একটু মেডিসিন পড়ুক, যেন এই পেথির
এই পৃথিবীতে একটু পড়াশোনা করে নিজেকে তৈরি করা, এই জন্যই শুধু এই কথাগুলি বলা। সবাই ভালো থাকবেন। আবার যদি বেঁচে থেকে আল্লাহ চাহে তো আগামী দিন বেলা 3টার সময় আবার দেখা হবে, আর রাতে 9:30 তো আসি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। বেঁচে থাকলে আবার দেখা হবে আগামী দিন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার এই আলোচনায় কোনো ব্যক্তি, কোনো সংগঠন কাউকে উদ্দেশ্য করে নয়, শুধুমাত্র অনলাইনে আমার ডাক্তার বন্ধু যারা আছেন, ডাক্তার ভাই বোন যারা, শুধু তাদেরকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই শুধু আমার এই যত কথা, যত বলা, যত লেখা, যাই কিছু করছি, আমার অনলাইনের ডাক্তার ভাই বোন যারা আছেন নতুন, শুধু তাদেরকে একটু উৎসাহিত করার জন্যই, আর কিছু না। সব ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।